রাস্তার পাশের সাইনবোর্ডের দিকে চেয়ে অনিমেষ দেখল বোর্ডের ওপর পরিষ্কার বাংলায় লেখা ঝিলপুর। তাহলে সে হাঁটতে হাঁটতে আরও একটা গ্রামে এসে পড়ল। এটাই সে ভাবছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে। ও, পাশের গা শিমুলগঞ্জের সব দোকানপালাই তো ঘুরে দেখে নিলাম, কেউ তো কোনো কাজ দিতে রাজিই হলো না। এখন শেষ আশা এই ঝিলপুর। যাই দেখি, যদি কপাল ভালো থাকে তাহলে কাজ পাবো। অনিমেষ আপন মনে হাঁটছে। এখনও তেমন কোনো দোকানপালা চোখে পড়েনি তার। আশপাশের গাছপালাগুলো কেমন যেন ঝিম মেরে আছে। সন্ধে নেমে চারিদিকটা কালো আধারে ঢেকে দিয়েছে। অনিমেষ হঠাৎ কিছু একটা দেখতে পেয়ে দাঁড়িয়ে পড়ল। ওই তো, ওটা তো কোনো দোকান বলেই মনে হচ্ছে। যাক বাবা, ভগবান রক্ষে করেছে। হে ঠাকুর, আর ঘুরিও না, এবার একটা ব্যবস্থা করে দাও। কাজটা যে বড়ই প্রয়োজন আমার। অনিমেষ দোকানটার সামনে গিয়ে দাঁড়ালো। এটা একটা বহু পুরনো সুরিখানা। তবে এই নির্জন জঙ্গুলে জায়গায় এই অদ্ভুত সুরিখানাটার যে কী রহস্য কে জানে। এরম জায়গায় যেখানে দূর দূর পর্যন্ত কোনো মানুষ দেখা যায় না, সেখানে নাকি আবার সুরিখানা। খড়কুটো আর দরমা দিয়ে তৈরি একটা ছোট্ট ঘর। ঘরের ভিতরে রহস্যময়ভাবে কালো অন্ধকার জমেছে। এই যে শুনছেন, কেউ আছে? বলি, কেউ আছে নাকি ভিতরে? একটু অপেক্ষা করতে হবে, এখন কিছু দিতে পারবো না। একটু পরেই সব আসবে, তখন একেবারে দেব। হ্যাঁ। একটা বাজখাই কণ্ঠে কথাগুলো দোকানের ভিতর থেকে ভেসে এলো। অনিমেষকে হয়তো লোকটা খদ্দের ভেবেছে, তাই হয়তো কথাগুলো ওভাবে বিরক্ত হয়ে বলল। আরে মশাই, আপনি ভুল বুঝছেন। আসলে একটু কথা ছিল, আপনি যদি বাইরে আসতেন তাহলে ভালো হতো। কি মুশকিল? ওহ, আরে বললাম তো একটু অপেক্ষা করতে হবে। কথা কি কানে গেল না নাকি? এই চাইটা কি আপনার? এই বলে লোকটা এবার অন্ধকার ঘরটা থেকে বেরিয়ে এলো। 40 কি 45 বছরের একটা লোক। মাথায় টাক আর ঠোঁটের ওপর একটা কালো কুচকুচে মোটা গোঁফ। এবার সেই গোঁফের আড়াল থেকে লোকটা বিরক্ত হয়ে কটা কথা বলল অনিমেষের দিকে চেয়ে। আরে কি সেই থেকে ভ্যাজ ভ্যাজ করছেন মশাই? এই সবে মাত্র দোকানটা খুললাম, এখনো পর্যন্ত পৌনি হয়নি। আরে একটু অপেক্ষা করুন না। দেশটা কি আপনার একার? আপনার মতো কত আছে, সব এলে একসাথে দেব, বললাম তো। আসলে আপনি যা ভাবছেন তা একদমই নয়। আমি আসলে একটা কাজ খুঁজছিলাম। সেই শিমুলগঞ্জে সারা সকালটা ঘুরেছি, কোনো কাজ পাইনি। শেষে এই সন্ধেবেলায় এই ঝিলপুরে এসে হাজির হলাম। রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তখন আপনার এই সুরিখানাটাই আমার চোখে পড়ল। আপনি দয়া করে আপনার এই সুরিখানাটায় একটা অন্তত কাজ দেখে দিন। বেশি মাইনে লাগবে না, অল্পতেই চালিয়ে নেব। আমি হিসাব নিকাশ ভালো পারি। আপনার দোকানের সব মালের হিসাবের দায়িত্ব আমি নিতে রাজি আছি। আপনি দয়া করে দেখুন না একটু। বড় অসহায় আমি, তাই এত কথা বলছি আর কি। লোকটা হঠাৎ একটা অদ্ভুত আচরণ করা শুরু করলো। মুখটা তার দিকে বাড়িয়ে দিয়ে শোঁ শোঁ করে কী সব যেন শোঁকাশুকি করতে শুরু করলো। গন্ধটা দেখছি বেশ আলাদা। ওহ, বেশ ভালোই লাগছে। আরে কি কি করছেন কি মশাই এটা? না না, ও কিছু না। তা তোমাকে কাজ আমি দিতে পারি, কিন্তু তার আগে তোমাকে যে পাল্টাতে হবে। কি বলছেনটা কি? কাজ পাওয়ার জন্যে আমাকে পাল্টাতে হবে মানে? হঠাৎ দোকানে থাকা গ্লাস বোতল সব কিছু কাঁপতে শুরু করলো। এই অসময় আবার ভূমিকম্প শুরু হলো নাকি?
এটা এটা কি হচ্ছে? ভূমিকম্প নাকি? ইয়ে, তুমি এখন ভিতরে গিয়ে বসো, তোমার সাথে পরে কথা বলছি। আমার খদ্দের আসার সময় হয়ে গেছে, যাও যাও ভিতরে যাও, ওই যে ওরা আসছে। অনিমেষ ভাবল এখানে হয়তো আজ তার একটা ব্যবস্থা হবেই, তাই সে তর্কে না গিয়ে ভিতরে চলে গেল। ঘরের ভিতরটা গুমোট মতো, মনে হয় যেন বহুকাল এখানে কোনো মানুষের পা পড়েনি। কিন্তু এসব ভাবলে এখন চলবে না। কাজটা হলে তাকে তো এই পরিবেশেই থাকতে হবে, তাই এখন থেকে এসব সহ্য করাটা শেখা দরকার। বাড়িতে মা বাবা অসুস্থ, তার উপর চাকরি বাকরির যা অবস্থা। কত জায়গায় না ঘুরে নিলাম এই কদিনে। টাকা পয়সার ষষ্ঠী পুজো হলো শুধুমাত্র, কোনো কাজের কাজ তো হলোই না। এখন এই ছুরিখানাটাই ভরসা, দেখা যাক কি হয়। এই বলে সে একটা জায়গায় গিয়ে বসে পড়ল। কিছুক্ষণ পর সে দেখল এক এক করে বহু মানুষ ঘরের মধ্যে ঢুকছে। এই নির্জন জায়গায় এত মানুষজন সব এলো কোথা থেকে? বড়ই আশ্চর্য ব্যাপার তো। কিছুক্ষণ পর ঘরটা ভর্তি হয়ে গেল। লোকজনের কোলাহলে গম গম করে উঠল ছুরিখানার ভিতরটা। দোকানদার লোকটা সবাইকে বোতলের পর বোতল দিয়েও যেন পেরে উঠছে না। তবে লোকগুলোর মধ্যে কেমন যেন একটা ব্যাপার আছে বলতে হয়। মুখে যেন কোনো আবেগ নেই, শুধু কী সব ফিসফাস করে বলে যাচ্ছে অনবরত, আর বোতলের সেই তরলে চুমুক মারছে থেকে থেকে। ইতিমধ্যে বাতাসে একটা অদ্ভুত গন্ধ ছড়িয়েছে। নেশা জাতীয় কিছুর গন্ধ না এটা। গন্ধটা কেমন যেন আলাদা, একটু অন্য রকমের। অনিমেষ মনে মনে এসব ভাবছিল, এমন সময় হঠাৎ তার পিঠে কার যেন একটা ঠান্ডা নিঃশ্বাস এসে পড়ল। অনিমেষ চমকে পিছনে ফিরে দেখল দোকানদার তার ঠিক পিছনে এসে দাঁড়িয়েছে চুপিসারে। এটা কি ধরনের ইয়ার্কি মশাই? হ্যাঁ, আপনি কি আমাকে ভয় দেখিয়ে আমাকে এখান থেকে তাড়াতে চাইছেন? আপনার থেকে তো একটা কাজই চেয়েছিলাম, তখন বলতেই পারতেন যে কাজ দিতে পারবেন না, আমি চলে যেতাম। শুধু শুধু এতক্ষণ বসে থাকলাম এই আশায় যে একটা কাজ পাবো। আমি কি বলেছি তোমায় কাজ দেব না? আরে তোমাকে যে আমাদের আমার বড়ই দরকার। তোমার মতো মানুষ আমি রোজ খুঁজি, কিন্তু হাতের নাগালে ঠিকঠাক খুব একটা পাই না। তুমি এখানে থাকলে আমার দোকানটা যে আরও রমরমিয়ে চলবে। ও তাই নাকি? তাও ভালো, আপনার মুখে এত ভালো কথা শুনে মনটা বড়ই ভালো হয়ে গেল। তাহলে কি কাজটা পাকা ভাববো আমি? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, কিন্তু ওই যে বললাম, তোমাকে কাজটা পেতে গেলে আমাদের মতো হতে হবে। আপনাদের মতো কি হব মশাই? একটু পরিষ্কার করে বলুন তো। তখন থেকে আপনার এই কথাটাই আমি না ঠিক বুঝে উঠতে পারছি না। ঘরের মধ্যে বসে থাকা লোকজনের মাঝে হঠাৎ একটা লোক উঠে দাঁড়ালো। তারপর দোকানদারের কাছে এসে বুক উঁচু করে একটা লম্বা গাছের মতো দাঁড়িয়ে পড়ল। লোকটা এতক্ষণ ধরে সবার মাঝে ঘাপটি মেরে বসেছিল। কী ব্যাপার কে জানে? কি চাই বাবা? এভাবে পালোয়ান সিংয়ের মতো এসে দাঁড়ালে কি জন্যে? এখনো বুঝতে পারছিস না দেখছি। যা যা, গিয়ে যত টাকা পয়সা আছে তোর কাছে সব আমাকে দে। যা, জলদি যা, না হলে আজ তোর এমন অবস্থা করব যে লোকে তোর এই দোকানে আসতেও ভয় পাবে। কাকে কিসের ভয় দেখাচ্ছেন মশাই? আপনি জানেন না আপনি কার দোকানে এসে গুন্ডামি করছেন? যদি বাঁচতে চান তাহলে ভালোই ভালোই কেটে পড়ুন, পরে কিন্তু আর সুযোগ পাবেন না, এই বলে দিলাম। অনিমেষকে এমন বিপদের মুখে পড়তে হবে তা সে ভাবেনি। দোকানে ডাকাত পড়েছে,
এখন তার কি হবে কে জানে। একে পকেটে পয়সা নেই, তার ওপর এই বিপদ। কাজ খুঁজতে এসে তাকে কি শেষ পর্যন্ত ডাকাতের হাতে মরতে হবে? এটাই সে ভাবছিল মনে মনে। এমন সময় দোকানদার একটা কথা বলল। এই শুনছো সব? এই লোকটা কি বলে দেখো, বলে টাকা পয়সা যা আছে সব দিতে, না দিলে নাকি আমাকে মজা দেখাবে। মানুষ আমাদের দেখেই ভয়ে হার্ট ফেল করে, আর এ বেটা এসেছে আমাদের খবর নিতে। হ্যাঁ, কি মজার লোক বাবা তুমি। তোমাকে দেখে আমার বড়ই আফসোস হচ্ছে। এবার ওরা তোমার সাথে কি যে করবে সেটাই ভাবছি। মানে মানে কি 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 বলতে কি চাইছিস তুই? ওরে, তোর মনে কি ডাকাতের প্রতি ভয় ডর কিছুই নেই? হ্যাঁ, বসে থাকা লোকগুলোর মধ্যে থেকে এবার আরও একটা লোক উঠে দাঁড়ালো। তারপর একটা ভর্তি বোতল ছুঁড়ে মারল সেই গুন্ডাটার দিকে। বোতলটা সোজা তার পিঠে লেগে চুরমার হয়ে গেল। তার গায়ের জামাটা বোতলে থাকা তরলে ভিজল। কিন্তু এ কি দেখছে অনিমেষ? তরলটা কেমন যেন লাল রঙের। সুরা এরম লাল রঙের হয় নাকি? এটা কি জিনিস? এটা তো অন্য কিছু বলে মনে হচ্ছে। ঠিকই বলেছিস, তুই যেটা ভাবছিস এটা সেই জিনিস। বেঁচে ছিলাম যখন, তখন সুরা বিক্রি করতাম। এটা আমারই একমাত্র দোকান ছিল। ওরাও সব আমার রোজগারের বাধা খদ্দের ছিল। কিন্তু সেদিন রাতে আগুন লেগে আমরা সবাই পুড়ে মরলাম। তারপর থেকে আমি সুরার বদলে রক্ত বিক্রি করি, আর ওরাও এখন রক্তের পিপাসী হয়ে উঠেছে। তাই রোজ রাতে আমি দোকান খুলে বসি, আর ওরা আমার দোকানে রক্তের নেশা করতে আসে। এরপর ঘরে থাকা সব লোকজন একসাথে খ্যাস খ্যাস করে হেসে উঠল, যেন মানুষ দেখে তারা ভীষণ মজা পেয়েছে। হে বাবু, কাজ করবে তো আমার এই শরীরখানায়? তোমার কিন্তু বড় দায়িত্ব। এর মতো লোককে রোজ ধরে আনতে হবে। তাদের রক্ত দিয়েই তো আমি আমার ব্যবসা চালাবো। কিন্তু আমার কাছে কাজ করতে গেলে যে তোমাকে আমাদের মতো মরে ভূত হতে হবে। কি, রাজি আছো তো বাবু? বলো। কাজ কাজ আমি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে না না, আমি এখানে কাজ করতে পারবো না। আমি পারবো না। কি বললে? পারবে না? আমি কিন্তু না শুনলে ভীষণ রেগে যাই। আমার রাগ দেখবে নাকি বাবু? এটা বলেই দোকানদার ওই গুন্ডাটাকে তার হাত দিয়ে চেপে ধরল। তারপর আস্তে আস্তে তার হাতটা অজগর সাপের মতো লম্বা করে লোকটার দেহটা জাঁকড়ে ধরল। হাতের বীভৎস চাপে সে আর থাকতে পারল না, দম আটকে মূর্ছা গেল। দেহটা ঝপ করে মাটির ওপর পড়ল। সেই লোকগুলোর মূর্তি পড়ে থাকা দেহটার দিকে একভাবে চেয়ে থাকলো, যেন পারলে এক্ষুনি ঝাঁপিয়ে পড়বে সবাই একসাথে। ঠিক তেমনটাই হলো। নিমেষের মধ্যে এক এক করে সব কটা ছায়ামূর্তি ওই দেহটার ওপর ঝাঁপিয়ে পড়ল। এ ভয়ানক দৃশ্য দেখে অনিমেষ আর সেখানে দাঁড়িয়ে থাকতে পারল না। বাঁচাও বাঁচাও বলে ছুরিখানা ছেড়ে কোনো রকমে দৌড়ে বেরোলো। পিছনের দোকানদারের লম্বা হাতটা ধেয়ে আসছে তখন।
দোকানটাও দাও দাও করে জ্বলতে শুরু করেছে। বাতাসে কাদের যেন অট্টহাসি শোনা যাচ্ছে। সে দম বন্ধ করে পালিয়ে একটা আলোয় ভরা এলাকায় এসে দাঁড়ালো। তারপর পিছনে ফিরে ভালো করে দেখল, হাতটা আর আসছে না, হয়তো আলো দেখে পালিয়েছে। কিছু হাত দূরে একটা সিমেন্টের বাঁধানো বসার জায়গা তার চোখে পড়ল। ল্যাম্পপোস্টের আলোর ছটা বসার জায়গাটায় এসে পড়েছে। এটাই আজ রাতের মতো তার আস্তানা। এটা ভেবেই সে চলে গেল বসার জায়গাটার দিকে। পরের দিন সকালে তার ঘুম ভাঙল। সূর্যের আলোয় চোখ ধাঁধিয়ে গেল তার। কাল সারা রাতটা সে মশার কামড় খেতে খেতে এই রকেই কাটিয়ে দিয়েছে। তার দিকে এতক্ষণ একটা বয়স্ক লোক সন্দেহের চোখে তাকিয়ে দাঁড়িয়েছিল। লোকটাকে দেখে সে কি বলবে কিছুই বুঝল না। বোকার মতো একবার নমস্কার জানালো তাকে। লোকটা তার এই কাণ্ড দেখে এক পা দুপা করে তার দিকে এগিয়ে এলো। একই ব্যাপার, দেখে তো ভালো ঘরের ছেলে বলে মনে হচ্ছে। তা কি এমন হলো সব ছেড়ে ছুড়ে তোমাকে রাস্তার রকে শুয়ে কাটাতে হচ্ছে যে? এরপর সে কাল রাতের সব ঘটনা বয়স্ক ভদ্রলোকটিকে খুলে বলল। সে বলল কিভাবে সে কাল রাতে সেই শুঁড়িখানাটায় গিয়ে পড়েছিল। গতকাল সেখানে যা যা ঘটেছে সবটাই সে খুলে বলল। ও বাবা, তুমি যে কত বড় ভুল করেছিলে ওখানে গিয়ে তা জানো না। ওখানে একটা শুঁড়িখানা ছিল বটে, তবে সেটা তো বহু বছর আগেই তার অস্তিত্ব হারিয়েছে। এখন ওখানে শুধুই বন জঙ্গল, কোথাও কিছু নেই। যা কিছু গতকাল রাতে তুমি দেখেছো সে সব কিছুই কেবল মায়া ছিল। বাস্তব ছিলে শুধু তুমি আর ওই ডাকাতটা। আর শোনো, তবে তোমাকে বলি, আজ থেকে প্রায় বছর 25 আগের কথা সেসব। তখন আমার বয়স 30-35 হবে। শরীরে তখন রক্ত ফুটছে টকবক করে। আমরা গ্রামের কিছু ছেলেরা মিলে মাঝে মাঝে ওই শুঁড়িখানাটায় সময় কাটাতে যেতাম, তবে পরে সেখানে যাওয়া আমরাও বন্ধ করে দিই। একদিন রাতে হঠাৎ গ্রামে হই হই শুরু হলো। শুনলাম পশ্চিম পাড়ার ওই শুঁড়িখানাটায় হঠাৎ নাকি আগুন লেগেছে। লোকজন বালতি বালতি জল নিয়ে দৌড়ে যাচ্ছিল সেদিকে। আমি ঘুমোচ্ছিলাম, তাই ঘুমের ঘোরে ঠিক কী হয়েছে কিছুই বুঝে উঠতে পারলাম না কয়েক মুহূর্তের জন্যে। সেদিন আর কোনো কিছু জানারও চেষ্টা করিনি। তারপর কিছুদিন পরে একজনের কাছ থেকে সব কিছু জানতে পারলাম। কি কি জানতে পারলেন? ঠিক কি হয়েছিল সেদিন রাতে? একটা দীর্ঘশ্বাস ফেলে বয়স্ক লোকটা আবারও বলতে শুরু করলো। জানতে পারলাম সেদিন রাতে কালুয়ার দলটা ওই শুঁড়িখানায় গিয়ে বসেছিল। কালুয়া এই গ্রামের তার একটা দল চালাতো। যত রকমের খারাপ কাজ আছে সবটাই করতো তারা। দোকানদারও নাকি সুবিধে ছিল না, সেটা জানার পরেই তো আমরা সেখানে যাওয়া ছেড়ে দিয়েছিলাম। সেদিন রাতে কালু দলবল নিয়ে দোকানে বসে সুরাপান করছিল। তখন হঠাৎ নাকি বিরোধী পক্ষ এসে দোকান সমেত সবাইকে জ্যান্ত জ্বালিয়ে দেয়। দরমা আর খড়কুটো দিয়ে তৈরি শুঁড়িখানাটা নিমেষে পুড়ে ছাই হয়ে যায়।
পরে আরও জানতে পারি দোকানদারও নাকি মাঝে মধ্যে কালুর দলটার সাথে রাতের বেলায় ছিনতাই করতে বেরোতো। মানুষ মরলে কি আর স্বভাবটা পাল্টায় গো? স্বভাব তো একই থাকে। তাই তো মরে গিয়েও বেটারা এখনো পর্যন্ত জ্বালাচ্ছে। ওরা মারা যাবার পর থেকেই ওই জায়গাটা অভিশপ্ত হয়ে পড়ে। অনেকেই রাতের বেলা ও পথ দিয়ে যাবার সময় ভয়ানক কিছু দেখেছে বলে দাবি করতে শুরু করলো। তারপর আস্তে আস্তে সবাই এক এক করে ওদিকে যাওয়া বন্ধ করে দিল। এতদিন সব কিছু লোকের মুখে প্রচলিত গুজব ভেবে এড়িয়ে গিয়েছিলাম। তবে তুমি যা শোনালে সেটা যদি সত্যি হয় তাহলে বুঝবো ঝিলপুরে সত্যি করেই কোনো বড় বিপদ লুকিয়ে রয়েছে। কাজের খোঁজ করতে এসে আমাকে যে এমন কিছুর সম্মুখীন হতে হবে তা আমি কোনোদিনও ভাবিনি। কাজ খুঁজছো নাকি? আরে আগে বলবে তো। আমার নিজের একটা কাঠের কল আছে, সেখানে ম্যানেজারের পোস্টটা ফাঁকাই পড়ে আছে। মাস গেলে আপাতত 5,000 টাকা মাইনে দিতে পারবো। তুমি যদি রাজি থাকো তো বলো। অনিমেষ এটা শুনে নিজের কানকে যেন বিশ্বাস করতে পারল না। সত্যি ভগবান পাশে আছে বলতে হবে। লোকটা যেন সাক্ষাৎ ভগবানের দূত হয়ে তার কাছে এসেছিল। অবশ্য কাল যদি ওই ভূতেদের হাতে সে তারা না খেত তাহলে হয়তো কোনোদিনও এই লোকটার সাথে তার দেখাই হতো না। ওই যে কথাতেই আছে না, কোনো কিছু খারাপ ঘটলে ভালোটা ঠিক তার পরেই ঘটে। এক্ষেত্রেও ঠিক তেমনটাই ঘটেছে। অনিমেষ লোকটাকে অনেকবার করে ধন্যবাদ জানালো। তারপর তার সাথে চলল তার কাঠের কলের দিকে। তবে তার জীবনে এই যা অভিজ্ঞতা হলো, সে আর কোনোদিনও কোনো অচেনা জায়গার কোনো নির্জন হোটেল বা দোকানে ভুলেও যাবে না। পাখিদের কিচিরমিচির আর ঝিরঝিরে হাওয়াটা ঝিলপুরের সকালটাকে আরও সুন্দর করে তুলছে আস্তে আস্তে। শেষ হলো ভৌতিক মায়াজালের আজকের গল্পের পরিবেশনা। গল্পটা কেমন লাগলো সকলে কমেন্ট করে অবশ্যই জানিও। গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, আর যত পারো বন্ধুদের সাথে শেয়ার করো গল্পটা। আবার দেখা হচ্ছে নতুন কোনো এক গল্পে। ততদিন সবাই সুস্থ থাকো আর এভাবেই আমাদের পাশে থাকো।